মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শাস্ত্রমতে সত্যি অপ্রিয় হলে তা না বলাই ভালো, কিন্তু সত্যিটুকু বলে দিলে কতখানি হালকা হওয়া যায় সে শিক্ষা শুধুমাত্র বন্ধু কিংবা কাছের মানুষের কাছেই পাওয়া যায়। অনেক সময় ডুবতে বসা জীবনে সত্যিগুলোই খড়কুটোর কাজ করে। বিপুলের সামনে দাঁড়িয়ে ইন্দ্রাণী অঝরে কাঁদতে পারত, কিন্তু কাঁদল না। অবিরাম বলে গেল ওর জীবনের আপাদমস্তক কাহিনী। নিজের জীবনকে কাটাছেঁড়া করা মোটেই সহজ কাজ নয়। তবু দৃঢ় কণ্ঠে ইন্দ্রাণী বলল, মাথা ঠিক ছিল না জানো তো। কলকাতায় থাকার সময় মনে হতো জীবন মানে ওটাই। অর্জুনের কথাবার্তা আমায় পাগল করে দিয়েছিল। আমি রিতমকে ভুল বুঝেছিলাম। না মানে আজও বলবো, রিতম চাইলেই দেখা করতে পারত। আমাদের সেই সাক্ষাৎটা হলে জীবন হয়তো অন্য খাতে বইত, কিন্তু ওর ভুল কখনোই আমার ভুলের অজুহাত হতে পারে না। তুমি হয়তো ভাবতে পারো আজ অর্জুন তোমার পিস্তুত ভাই বলে তোমায় কথাগুলো বলছি। তোমার মনে হতে পারে আজ কাকতালীয়ভাবে রিতমের সাথে অঙ্কিতার একটা সম্পর্ক তৈরি হয়েছে বলে তোমায় কথাগুলো বলছি, কিন্তু এই মুহূর্তে যদি আমায় সামান্য বিশ্বাস করো তবে আমি বলবো, আমি কথাগুলো তোমায় বলছি কেন জানো? বিপুল এতক্ষণ শুধু শুনেই যাচ্ছিল। প্রতিটা নাম এবং সম্পর্কের সমীকরণে ও যে একেবারেই বিচলিত হয়নি এমন নয়, কিন্তু ইন্দ্রাণীকে থামাতে চায়নি। ইন্দ্রাণী যখন নিজে থেকে একটা প্রশ্ন ছুঁড়ে দিল, ভীষণ নম্রভাবে বিপুল জিজ্ঞেস করল, কেন বলছো তুমিই বলো। তোমায় বলছি কারণ তুমি ছাড়া এসব কথা বলার মতো কেউ নেই। তোমায় বলছি কারণ আমার মনে হয় তুমি আমায় বুঝবে, অন্ততপক্ষে বোঝার চেষ্টা করবে। আর আমি যদি না বুঝি, না বুঝলে বুঝবে না, সে আমার কপালের দোষ কিংবা আমারই দোষ। কিন্তু আমি নিশ্চিত তুমি আমায় ভুল বুঝবে না। আমার প্রতি তোমার এত ভরসা আছে ইন্দ্রাণী, আমার আগে কখনো মনে হয়নি। আমায় তুমি এরপর থেকে ঘেন্না করবে, তাই না বিপুল? ঘেন্না যে আমি করতে পারি না, পারলেও যে করতাম তা নয়। আসলে আমার জীবন তো এত জটিল নয়, ভীষণ সহজ। আমি খুব করে চেয়েছিলাম আমার একটা মানুষ থাকুক জানো, যার কোলে মাথা রাখবো আর সে হাত বুলিয়ে দেবে। আমার বোকামিগুলো দেখে যে বেজায় রেগে যাবে, তারপর রেগে গিয়ে আমায় বকতে বকতে ফিক করে হেসেও ফেলবে। যেন হাওড়া স্টেশনের সাবওয়েটায় অনেক সুন্দর সুন্দর রঙিন মাফলার পাওয়া যায়, বউ টুপি পাওয়া যায়। আমার খুব ইচ্ছে করে তোমার জন্য নিয়ে আসি। কলকাতা শহরের মধ্যে ঢুকে গেলে ভিড়ে আর চাকচিক্যে আমি কেমন থতমত খেয়ে যাই। তোমার কাছে বায়না করতে ইচ্ছে করে কলকাতা ঘোরার জন্য। এসব কখনো বলনি তো আমায়, সাহস করে উঠতে পারিনি। আসলে আমি ভীতু গোছের একটা মানুষ। যেদিন পুরীর টিকিটটা কেটে এনে জানতে পারলাম তোমার পুরী ভালো লাগে না, কেমন যেন ভয় ধরে গেল। ভয়? কিসের ভয়? যদি তোমার বউ টুপির রং পছন্দ না হয়, যদি আমার সঙ্গে কলকাতা ঘুরতে তোমার আপত্তি থাকে। আমি আনাড়ি লোক, ভালোবাসার মানুষকে কিভাবে চমকে দিলে সে যে খুশি হয় এ বিদ্যে শিখতে বোধহয় আরো কয়েক জন্ম কেটে যাবে। অমন করে বলো না প্লিজ, আমার খারাপ লাগে। বেশ, বলছি না আর। তবে না, তা বলিনি, মানে কি বলি বলো তো। আমায় তুমি ক্ষমা করো বিপুল। কেমন ক্ষমা? ভিখারি বাড়িতে এলে যেভাবে ঘরের লোক বলে মাপ করবেন অমন ক্ষমা? এড়িয়ে যাওয়ার রাস্তা চাইছ? না, ভুল শোধরাবার সুযোগ চাইছি। আগের ভুলের জন্য ক্ষমা চাইছি। করবে না ক্ষমা? ওসব যে আমি ধরে বসে নেই ইন্দ্রাণী। কবে থেকে আমি মনে মনে ভাববার চেষ্টা করতুম
আমার ঠিক কোন কোন খুঁতের জন্য তুমি এমন বিমুখ হয়ে থাকো। বড় হন্যে হয়ে খুঁজতাম, আপিত্তেশ করতাম। আজ তুমি এই এতগুলো কথা বলে দিয়ে আমায় বরং স্বস্তি দিলে। স্বস্তি দিলাম? স্বস্তি আর কোথায় দিলাম? এক্ষুনি আরেকটা প্রশ্ন করেই হয়তো সব এলোমেলো করে দেব ফের। প্রশ্ন করে? হ্যাঁ, ব্যক্তিগত কোনো প্রশ্ন করো তাহলে প্রশ্ন। তারপর বুবলার কাছে যাব। খানিক বোঝাপড়া বাকি থেকে গেছে। তুমি কি এসব নিয়ে ওকে কিছু বলবে? মানে এ তো ছেলে মানুষই হয়ে যাবে, তাই না? জীবনে ছেলে মানুষই করার ফুরসত আমি পাইনি জানো। তা বলে এখন করবে? আজও করব না। এ আমার বুবলার সাথে আমার নিজস্ব বোঝাপড়া। বাদ দাও, তুমি কি বলছিলে বলো। না, দাঁড়াও, তুমি তুমি অর্জুনকে গিয়ে কি বলবে? ইন্দ্রাণী সব বলে দিল? এর বেশ খানিকটা ও আমায় বিকেলবেলাতেই বলেছিল। আর বলতে গেলে আমার ক্ষোভের জায়গা এটাই। কেন খানিকটা বলেছিল, কেন পুরোটা বলেনি? ও, তুমি তুমি তাহলে সবটাই জানতে? না ইন্দ্রাণী, খানিকটা জানতাম। আচ্ছা, ও যদি বলে সব মিথ্যে, আমি এতক্ষণ যা যা বলেছি সব সব বানিয়ে বলেছি? আমি গবেট হতে পারি, কিন্তু এটুকু বোঝার ক্ষমতা বোধহয় আমারও আছে। এখন তো অনেকটাই রাত হলো, ঘুমে চোখ জ্বলছে। একজন কেনই বা খামোখা এত রাত জেগে নিজের ভুল ত্রুটি আগাগোড়া আমায় বানিয়ে শোনাবে, তাই না? হ্যাঁ, আমি যা বলেছি তাতে আমার 100% দোষ থাকতে পারে, কিন্তু 1%ও মিথ্যে নেই। কিন্তু এবার তো বলো, কি বলবে বলছিলে? জোনাকি কে? নামটা শুনে বাক্যের স্রোত খানিক থমকালো। ঘুম জড়িয়ে আসা ঝাপসা দৃষ্টিকে যতখানি সম্ভব স্পষ্ট করে ইন্দ্রাণীর দিকে তাকালো বিপুল। কোনোভাবেই ইন্দ্রাণীর কাছে এ প্রশ্ন আশা করেনি। নিজেকে সামলে নেবার মুহূর্তে ইন্দ্রাণী প্রশ্নটা আবার করল। উত্তরের বেলায় বিপুল নির্বিকার। জোনাকি আমাদের পাড়ায় থাকতো। পাড়া তো বোন বলতে পারো। তার সঙ্গে তোমার ভালোবাসা ছিল? ভালো লাগতো তাকে। মাঝে মধ্যেই আমার ঘরে আসতো, এটা চাইতে ওটা চাইতে। ও যখন কাছে এসে দাঁড়াতো কিংবা আমার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিত, নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পেতাম। মনে হতো কি ভীষণ বেঁচে আছি। কিন্তু কিন্তু কি? কিন্তু জোনাকিকে কখনো বলা হয়নি। জোনাকির তোমাকে ভালো লাগতো না? প্রথম দিকে মনে হতো আমাকেই ভালো লাগে জোনাকি। ভেবে রেখেছিলাম যেদিন চাকরি পাবো সেদিন জোনাকিকে বলবো। কিন্তু পরে জানতে পারলাম বুবলা আর জোনাকির মধ্যে। যাক, ছাড়ো, বাদ দাও। আজ কিচ্ছু বাদ দিতে চাই না। বলো, অর্জুন আর জোনাকি কি একে অপরকে পছন্দ করে? এটা জানার পর কি বা করতাম? সরে এলাম। এ কথা জোনাকি তোমায় বলেছিল? না, বুবলা বলেছিল। তুমি জোনাকির সাথে এ নিয়ে কথা বলনি? তাই কি বলা যায়? কেন যায় না? ও তুমি এখন বুঝবে না। জোনাকি আমার পাড়ার মেয়ে, দাদা হিসেবে শ্রদ্ধা করে। আচমকা এসব কথা বলতে গেলে ও নিজেও অপ্রস্তুতে পড়বে, আর আমিও। যদি ভয় পেয়ে মিথ্যে করেই বলতো বুবলার সঙ্গে ওর তেমন কিছু নেই, তাহলে তো আরও বিপদ হতো। আমি মনের মধ্যে সে সম্ভাবনাকে বাঁচিয়েই রেখে দিতাম, তাই না? তার চেয়ে এই বেশ ভালো হলো। এখন জোনাকি কোথায়? কোথায় আবার? ওর শ্বশুর বাড়ি। বিয়ে করে চলে গেছে বেশ কয়েক বছর আগেই। বর পুনেতে চাকরি করে, ব্যাংক ম্যানেজার। মাইনে ভালো, কিন্তু বিশেষ ছুটি পায় না। তবে সুখেই ঘর সংসার করছে। মাঝে একবার এসেছিল, তারপর শুনেছিলাম তো একটা ছানাও হয়েছে। যদি আসে দেখা করে যাবে নিশ্চিত, তখন আলাপ করিয়ে দেব। মনে করে আলাপ করিয়ে দিও কিন্তু। বললাম তো দেব। আচ্ছা, তুমি কি আজ আর ঘুমোবে না? আসলে জানো বিপুল,
আজকের রাতটা এতটা ভালো লাগছে, ঘুমোতে ইচ্ছেই করছে না। তার চেয়ে আমি বরং তোমার বুকে একটু মাথা রাখি। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে বিপুল? থতমত বুকে ইন্দ্রাণীকে আগলে রেখে বিপুলের অপটু হাত ইন্তার যাতায়াত করতে শুরু করলো ইন্দ্রাণীর কপাল জুড়ে। কখন যে ঘুম নেমে এলো কেউই টের পায়নি। পরদিন সকালে বিপুলের ঘুম ভাঙতে বেশ অনেকটা দেরি হলো। ইন্দ্রাণী না ডেকে দিলে নিশ্চিত আরো খানিকক্ষণ ঘুমতো। অনিচ্ছা জড়িয়ে চোখ দুটো খুলতেই ইন্দ্রাণীকে দেখতে পেল। মুখের কাছে ঝুঁকে আসা প্রিয় মুখ। তারপর অবশ্য বিপুল আর চোখ বন্ধ করেনি। ইন্দ্রাণী ওর চোখের পাশের ঝুড়ো চুল সরিয়ে জিজ্ঞেস করল, কি স্যার, আজ অফিস যাবেন না? একবার জানলা বেয়ে আসা রোদের দিকে, আরেকবার ইন্দ্রাণীর দিকে তাকিয়ে মনে মনে বিস্তর জটিল হিসেব করে নিয়ে বিপুল জানালো, না, আজ ডুব মারবো ভাবছি। ডুব মারবে তুমি? এ তো ভূতের মুখে রাম নাম। সে তুমি যাই বলো, আজ আমার হেব্বি আনন্দ হচ্ছে, তাই অফিস যাব না। এই রে, তাহলে তো এবার চাকরিটা যাবে তোমার, তখন খাবো কি? চাকরিটা যাবে মানে? এরপর তো রোজই আনন্দ হবে তোমার। তাই বুঝি? এক ঝটকায় ইন্দ্রাণীকে কাছে টেনে নিল বিপুল। এটুকু কেরামতি বোধহয় প্রেমিক মাত্রই জানে। বেশ অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল একে অপরকে। তারপর ইন্দ্রাণী বলল, ইস, চা এনেছিলাম, ঠান্ডা হয়ে গেল, আর খাওয়া যাবে না। বিপুল সঙ্গে সঙ্গে এক ঝটকায় উঠে বসে ঢকঢক করে শরবতের মতো খেয়ে ফেলল। তারপর ভিজে ঠোঁটটা উল্টো চেটো দিয়ে মুছে বলল, খাওয়া যাবে না মানে? আমার বউ নিজে হাতে চা নিয়ে এসেছে, সে চা ফেরত পাঠাবো? পাগল নাকি? অর্জুন সেদিনের রাতটা ও বাড়িতেই ছিল। যে আগুন ছুঁড়ে দিয়েছিল তাতে কে কতখানি পুড়ল সেটুকু দেখে আবার ফিরবে ভেবেছিল, কিন্তু পরে বুঝতে পারল কেটে পড়লেই সবচেয়ে ভালো হতো। জলখাবার সেরে বিপুল বলল, বুবলা, একবার ওপরে আসিস তো, কথা আছে। বিপুলের প্রতিটা শব্দ এত শান্ত এবং শীতল, শোনামাত্রই রক্তে কেমন শীত ধরে যায়। বিপুলের কথায় বুক ঢিপ ঢিপ করবে এ বোধহয় অর্জুন স্বপ্নেও ভাবেনি। ডান চোখটা কেমন নাচছিল ওর। অর্জুন যদিও এসব বিশ্বাস করে না, তবে দুর্বল চিত্তে একেবারে ফেলেও তো দিতে পারে না। কিছু যে একটা সমস্যা হয়েছে সেটা পরিষ্কার, কিন্তু এই মুহূর্তে পালাবার চেষ্টা করে লাভ নেই। যারা মাথা মোটা তাদের একটা ভালো গুণ আছে, রেগে গেলে হাত পা চালাতে শুরু করে। আর অর্জুন মোটামুটি ভেবেই রেখেছিল ভুল করেও যদি বিপুল গায়ে হাত দেয়, নাটক করে বাড়ি মাথায় করবে। কিন্তু সেসব কিছুই হলো না। ছাদে ওঠা মাত্র বিপুল যে কোনো দরকারি কথা বলার জন্য ডেকেছে মনেই হলো না। স্থিরভাবে অনেকক্ষণ সীমান্তের দিকে তাকিয়েছিল। দূরের ক্ষেত, পুকুর, ব্যস্ত পথচারী, ক্লান্ত বটগাছ, ভারী যেন দেখার মতো বস্তু। অর্জুন নিজে থেকেই নীরবতা ভাঙল। বিপুলদা, ও হ্যাঁ, তোর মনে আছে বুবলা, ওই মাঠটায় আমরা খেলতাম? চাষের জমি, খুবলে ওঠা মাটি, খালি পায়ে দৌড়োদৌড়ি করলে খুব ব্যথা হতো। মনে থাকবে না আবার? খুব মনে আছে। ব্যথাগুলো মনে আছে তোর? হ্যাঁ, মানে এই তুই বললি মনে পড়ল, না হলে মনে পড়ে না আর কি, আবছা হয়ে গেছে। সিগারেট এনেছিস? হ্যাঁ, তুই আগুন এনেছিস নাকি আবার নিচে যাবি? আমার কাছে নেই কিন্তু। এই তো এনেছি, দাঁড়া ধরিয়ে নি। হ্যাঁ, কি বলছিলাম যেন? ওই তো ব্যথা। হ্যাঁ,
ব্যথা। গা হাত পায়ের ব্যথাগুলো মরে যায়, খুব নিশ্চিতভাবে বলা যায় ব্যথা নেই। ব্যথা যে হয়েছিল সেটুকু মনে আছে, কিন্তু জানিস মনে যেসব ব্যথা লাগে তা থেকে ঠিক মুক্তি নেই। না আচমকা তুই এসব কথা আমায় বলছিস কেন? প্রথমত তুই ইন্দ্রাণীর কথা কাল যখন বলছিলি সবটুকু বলে গেলি, কিন্তু থিয়েটার করতে গিয়ে ইন্দ্রাণী যে ছেলেটার সঙ্গে জড়িয়ে পড়েছিল সেই মাতব্বরটি যে তুই, এ কথা বলিসনি তো। এ কথা কে বলেছে তোকে? ইন্দ্রাণী? ইন্দ্রাণী ছাড়া আর কেই বা বলবে, কিন্তু তুই বলিসনি কেন? কারণ আমার তো একটা ন্যূনতম চক্ষু লজ্জা আছে, তাই না? আর তোর নতুন বৌদি সেটুকুও নেই, এটাই বলতে চাইছিস তো? না আমি তো সেসব বলিনি। তুই এত কথা বললি, ইন্দ্রাণীর নামে আগাগোড়া সমস্ত কিছু আমি না চাইতেই বলে দিলি, অথচ নায়কের নামটাই বাদ দিয়ে দিলি। আবার এর অজুহাতে চক্ষু লজ্জার কথা বলছিস? হ্যাঁ, লজ্জা কি আদৌ তোর আছে? বিপুলদা, অবাক হওয়ার নাটক করিস না বুবলা। তুই নিজেও জানিস তুই কি করতে চেয়েছিস, কিন্তু মজাটা হলো তুই এবার পারিসনি, পারবিও না। আচ্ছা তুই কি এটা জানিস নতুন বৌদির প্রাক্তন প্রেমিক? জানি অঙ্কিতার সাথে তার একটা বন্ধুত্ব আছে, বোধহয় প্রেম করে দুজন, সেটাও বলেছে, কিছুই বাদ দেয়নি। এটা মেনে নিতে তোর অস্বস্তি হচ্ছে না? ঘটনাগুলো এতটা কাকতালীয়, মাঝে মধ্যে বিশ্বাস হচ্ছে না বটে, কিন্তু এই গেঁয়ো ভূতেরও এসব মেনে নিতে এতটুকু অস্বস্তি হচ্ছে না কেন বলতো? আমি চাই সবাই ভালো থাকুক, আর তুই সবসময় চেয়েছিস তুই একা ভালো থাকবি। না মানে, আরে এবার তো নিজের ভুলটা স্বীকার কর। তোকে তো আজ থেকে চিনি না, যখন যেটুকু তোর দরকার সেটুকুরই অধিকার আছে বেঁচে থাকার, বাকিটা ভেসে যাক, ডুবে যাক, তাই না? হ্যাঁ মানে ভুল তো একটা, ইনিয়ে বিনিয়ে ভুল স্বীকার করছিস কেন? আচ্ছা বাদ দে, জোনাকির কথা ইন্দ্রাণীকে বলতে গেলি কেন? হ্যাঁ, জোনাকিকে আমার ভালো লাগতো এ কথা সত্যি, কিন্তু জোনাকির সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। এবার কি বলবি, দাদা বোনের ভালোবাসাটাকেই তুই বলতে চেয়েছিস? না তা নয়, আমি আসলে, শুধরে নে বুবলা, এখনো সময় আছে, শুধরে নে নিজেকে। আজকে আমি চাইলেই তোকে একটা চড় মারতে পারতাম, কানের পাশটা ঝনঝন করে উঠত, কিন্তু তুই ভুলে যেতিস। গায়ের ব্যথা তো মানুষ ভুলে যায়। অবশ্য তুই কি আদৌ মানুষ? এই একটা প্রশ্ন অর্জুনের দিকে ছুঁড়ে দিয়ে গটগট করে ছাদ থেকে নিচে নেমে গেল বিপুল। একা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকলো অর্জুন। খানিকক্ষণ পরে আরেকটা সিগারেট ধরালো। আসলে কান্না পাচ্ছে ওর, নিজেকে ভীষণ উলঙ্গ এবং অসহায় মনে হচ্ছে। খুব শীত করছে অর্জুনের, মাঝে মধ্যেই কেঁপে উঠছে ও। পাগলের মতো কিংবা যন্ত্রের মতো ডান হাত তুলে ধোঁয়া টানছে আর ছাড়ছে। কয়েকবার উল্টো চেটো দিয়ে চোখের জল মুছে নিল। ধরা পড়ে গেছে বলে কি এত অসহায় লাগছে অর্জুনের? নাকি অর্জুন ওর ভুলগুলো বুঝতে পারছে? অর্জুন কি বদলে যাবে এবার? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অর্জুনের কাছেও নেই। ও নিজের জীবনের দেখানো পথে খুব একটা চলে না, সিদ্ধান্ত নেয়। খানিকক্ষণ পরেই হয়তো সিদ্ধান্ত নেবে বদলানো দরকার, নাকি এ সমস্ত ছেঁদো কথা ছুঁড়ে ফেলে দিয়ে আবার কারো একটা জীবন তছনছ করতে শুরু করবে। সিগারেট বাটটাকে ছুঁড়ে ফেলে দূরের মাঠটার দিকে তাকালো। কে একজন ল্যাং মেরে ফেলে দিয়েছিল বলে গোটা পাড়ার বিরুদ্ধে অর্জুনের হয়ে রুখে দাঁড়িয়েছিল ওরই বিপুলদা। ওর গেঁয়ো কবেট ভীতু বিপুলদা দৃঢ় হলে কতখানি ভয়ঙ্কর অর্জুন জানে। আপাতত ওর কাজ একটাই, ব্যাগপত্তর নিয়ে শহরে পালাতে হবে। কলকাতা এমনি দিন দিন এক গাদা অনুভূতির আস্তাকুঁড় হয়ে যাচ্ছে।
সে ভিড়ের মধ্যে মিশে যাওয়া সহজ, কাঁদলে অন্ততপক্ষে কেউ চোখ দেখে টের পাবে না, কাউকে জবাবদিহিও করতে হবে না। রিতমের ছোট মা ওদিকে সুপ্রিয়া দেবীকে দিয়ে রিতমের বিয়ের কথাটা দেবকান্তবাবুর কানে তুললেন। দেবকান্তবাবু মানে রিতমের বাবা অবসরের পরে দিব্য দিন কাটাচ্ছিলেন। বলতে গেলে এই একটিমাত্র কাজই বাকি ছিল বলে অত গুরুত্ব দেননি। বিয়ের কথাটা শুনে সুপ্রিয়া দেবীকে বললেন, তোমার গুণধর ছেলে তো আমাদের আসল কাজটা সেরেই রেখেছে, মেয়ে খোঁজার তো আর ঝক্কি নেই। তাহলে একবার মেয়ের বাবার সাথে কথা বলে ওদের বাড়ি ঢু মারলেই হলো। সুপ্রিয়া দেবী উত্তরে বললেন, হ্যাঁ, সেই কাজটা করার জন্যই তোমায় পান সুপুরি দিয়ে নেমন্তন্ন করা। আমি বাবুর থেকে ফোন নম্বর চেয়ে রেখেছি, এবার তাহলে তোমার সময় মতো ফোন করে নিও। আমি বেকার মানুষ, আমার আবার সময় অসময় কি? এই তো এখন তো সন্ধেবেলা, এখনই একবার ফোন করা যায়। বেশ, তাই করো, কিন্তু খেয়াল রেখো যতই হোক তুমি ছেলের বাবা, কথা বলতে গিয়ে তুতলে যেও না। না না, তোতলাবার কি আছে, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা? মানে ভাবছি, এই ধরো রিতম মেয়েটাকে ফোন করলো, বারবার মেয়েটা মেয়েটা করছো কেন? ওর একটা নাম আছে। আমি কি বলেছি নাম নেই? সেই নামটা কি জানো? আরে শুনেছিলাম, ভুলে গেছি, একবার বলে দিলেই হয়, তাই না? অঙ্কিতা, অঙ্কিতা কর। কর? এই করেরা কি জাত গো? তোমার মতো বজ্জাত তো নয়, তাহলে আবার কি কি ভাবছিলে বলো এবার? ও হ্যাঁ, এই রিটায়ারমেন্টের পর তোমরা আমাকে একদম গুরুত্ব দাও না, বুঝলে? আবার অন্য কথায় ঢুকে যাচ্ছ। বলি কি ভাবছিলে বলবে? হ্যাঁ হ্যাঁ, যা ভাবছিলাম, রিতম ওই মেয়েটাকে মানে অঙ্কিতা করকে আর কি, বুঝেছো তো, ফোন করুক, করে বলুক তার বাবাকে ফোনটা দিতে, ওর বাবা কথা বলবে। এবার তার বাবা ফোন ধরলে ফোনটা আমায় দেবে, আমি কাজের কথাটা বলবো। দেখো ব্যাপারটা কেমন সহজ করে দিলুম। হ্যাঁ, তোমার জন্য সহজ করলে বই কি, বাজার থেকে চাল এনে ফুটিয়ে ভাত করে মেখে দেবে, বাবু শুধু খাবেন। উফ, আচ্ছা একটা কুঁড়ে লোক তুমি। 34 বছর চাকরি করে ফেলা একটা লোককে তুমি কুঁড়ে বলতে পারো না? পারি, আলবাত পারি, কেউ কাউকে কিচ্ছু বলে দেবে না। তুমি কি ফোনটা করবে? আচ্ছা ঠিক আছে, এই তো করছি তো। কোথায় কোথায় এমন মুখ ঝামটা দাও কেন? যতই হোক আমি এ বাড়ির কর্তা, বুঝেছো? দেবকান্তবাবু বেশ অনেকক্ষণ ধরে মিলিয়ে মিলিয়ে নম্বরটা ফোনে তুললেন। অল্প অল্প করে যে রক্তচাপ বাড়ছে ভালোই বোঝা যাচ্ছিল। ওপার থেকে যতক্ষণ রিং হচ্ছিল, দেবকান্তবাবু ছেলের বিয়ের কথা বলতে যাচ্ছেন নাকি নিজের জন্য প্রপোজ করতে যাচ্ছেন বোঝা দায়। অবশেষে ওপার থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসার পর সমস্ত চিন্তা যেন গায়েব হয়ে গেল। হ্যালো? হ্যালো, কে? অঙ্কিতা? হ্যাঁ বলছি, আপনি কে? অঙ্কিতা মা, আমি হলুম গিয়ে রিতমের বাবা। ও কাকু, হ্যাঁ বলুন, প্রণাম নেবেন। ভালো আছেন তো? হ্যাঁ মা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাবা মা ভালো? হ্যাঁ কাকু, বাবা মা ভালো আছে। বাড়ির বাকি সবাই সব ভালো? হ্যাঁ কাকু, বাড়ির সবাই ভালো আছে। পাশ থেকে সুপ্রিয়া দেবী আবার খোঁচালেন, তোমাকে কি আমি কুশল বিনিময়ের জন্য ফোন করতে বলেছি? কাজের কথাটা বলো না। ও হ্যাঁ হ্যাঁ, কি কাজের কথা? কাজের কথা, এই তোমার বাবাকে একবার ফোনটা দেবে আসলে। হ্যাঁ কাকু, এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান একটু। বাবা, ও বাবা, কাকু মানে রিতমের বাবা ফোনে আছেন, একবার কথা বলবেন তোমার সঙ্গে, এদিকে এসো না। প্রণববাবু ইতিমধ্যে রিতমের সম্পর্কে জেনেছেন। মেয়ে নিজে রোজগার করে, ছেলেও প্রতিষ্ঠিত। যতটুকু শুনেছেন পরিবার অবস্থা সবই বেশ ভালো, আপত্তি করার কোনো কারণই নেই। গলাটা একবার ঝেড়ে নিয়ে ফোনটাকে কানে তুললেন প্রণববাবু। হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো তো? হ্যাঁ, আমরা সবাই বেশ ভালো। কনুই দিয়ে আবার খোঁচালেন সুপ্রিয়া দেবী। এই ভালো আছি ভালো আছি পরে করবে, এবার বলো তো। হ্যাঁ হ্যাঁ, যেটার জন্য ফোন করা, বুঝলেন? বলুন না। আপনার মেয়েটিকে আমার ছেলের খুব পছন্দ, মানে আমাদের সব্বার খুব পছন্দ। ওকে পুত্রবধূ করে আমাদের বাড়িতে আনতে চাই। বেশ তো, এ তো দারুণ প্রস্তাব। হ্যাঁ, সেই জন্যই আর কি, আমরা ভাবছি একদিন আপনাদের বাড়ি যাব। আপনারাও আমাদের বাড়ি আসুন, আগে বরং আপনারাই এসে একবার ঘুরে যান, সেটাই ভালো হবে। না না, তা কি হয়, আপনারা ছেলে পক্ষ, আপনারা আগে আসুন,
আরে দূর দূর, এখনো সব ছেলে পক্ষ মেয়ে পক্ষ বলে আলাদা কিছু নেই, আপনারা আগে আসুন না। আরে না, নিয়ম বলেও তো একটা ব্যাপার আছে, আপনারাই বরং আগে আসুন। আরে না না, আপনারা। সুপ্রিয়া দেবী আর থাকতে না পেরে দেবকান্ত বাবুর থেকে ফোনটা কেড়ে নিলেন। হ্যাঁ দাদা, আমি রিতমের মা বলছিলাম। আমরাই যাব একদিন, বুঝলেন? কবে যাব রিতম অঙ্কিতার সাথে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবে। ঠিক আছে, রাখি তাহলে। ওপার থেকে সম্মতিসূচক উত্তর পাওয়ার পর ফোন রাখলেন সুপ্রিয়া দেবী। তারপর দেবকান্ত বাবুর দিকে যে দৃষ্টিতে তাকালেন, সত্যযুগ হলে দেবকান্তবাবু নির্ঘাত ভস্ম হয়ে যেতেন। ওদিকে জোনাকি একদিন বর আর ছেলে নিয়ে চন্দনপুরে বাপের বাড়িতে হাজির হল। সেখানে খানিকটা সময় কাটাবার পর হঠাৎ তার মাকে বলল, বিপুলদার বউ কি বাড়িতেই আছে? তাহলে আমি বরং একবার দেখা করে আসি। বলেই দৌড় লাগালো বিপুলের বাড়ির দিকে। দৌড় আর কই, বিপুলদের ছাদটা দেখা মাত্রই কেমন থমকে গেল। পলকে মনে পড়ে গেল এক কিশোরীর গল্প। কতবার চোখ পালিয়ে পাড়াতুতো ভালোবাসার দিকে এক পলক তাকিয়ে থাকা, কত সহস্র অজুহাত জড়ো করে তার ঘরে গিয়ে দাঁড়ানো, হাতের কাজ শেখার পর লুকিয়ে রুমালে সুতো দিয়ে এঁকে রাখা ভালোবাসার চিহ্ন আর বিপুলের নাম। সে রুমালটা লুকিয়ে রাখতে রাখতে হারিয়েই ফেলেছে বোধহয়। কিংবা বিনিদ্র দুপুরে জানলার বাইরে খেলে বেড়ানো মন কেমনের আলোয় বুনতে থাকা ঢের স্বপ্নের কথা। কিছুই ভোলেনি জোনাকি, বোধহয় ভুলতে পারবেও না। জোনাকি এখন ভালো আছে। স্বামীর ভালোবাসা, অর্থ, প্রতিপত্তি আর মা ষষ্ঠীর আশীর্বাদে সুস্থ সবল এক পুত্র সন্তান। ঈশ্বরের কাছে অভিযোগের ইখতিয়ার নেই হিসেব মতো। কিন্তু তবু কিশোরীর মন এখনো ছেলে মানুষই করে। অভিমান করে ঈশ্বরকে বলে, এসব কিছু তো চাইনি, শুধু বিপুলদাকে চেয়েছিলাম, ওটুকু দিলেই মিটে যেত, তাই না? কিন্তু ঈশ্বর যে কোন অঙ্কের হিসেব কি পদ্ধতিতে করেন, আমাদের কি তা বোঝার উপায় আছে? বিপুলদের বাড়ির উঠোন পেরিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে আগের মতোই হুঙ্কার দিল, কই গো মামুনি, বউ দেখতে এলুম তোমাদের, দেরি করে ফেললুম নাকি? রত্না দেবী ডাক শুনেই চিনতে পেরেছিলেন। এগিয়ে এসে জড়িয়ে ধরলেন জোনাকিকে। তারপর বললেন, কখন এলি রে খেপি? ছেলেটাকে আনতে পারতিস তো। ও এখন মামার বাড়ির আদর খাচ্ছে, তাই আমি এখানে আদর খেতে চলে এলাম, পরে আনবো ক্ষণ। আরে জামাই এসেছে? হ্যাঁ, তাকে রেখে আসার কি জো আছে? আমায় ছাড়া তার চলে নাকি? বাবা, পাকা গিন্নি হয়ে গেছিস তো তোর। একার সংসারে সব্বাই গিন্নি। ওটাই বিপুলদার বউ না? ও মা, কি সুন্দর দেখতে গো। এই মেয়ে, তোমার নাম কি? ইন্দ্রাণী একপাশে দাঁড়িয়ে জোনাকিকে দেখছিল। জোনাকির সম্বন্ধে ওর মনে তৈরি হওয়া দুটো সম্ভাবনার মধ্যে কোনটা আসলে সত্যি বুঝে নেওয়ার চেষ্টা করছিল। জোনাকি এগিয়ে এসে আচমকা ওকে জড়িয়ে ধরল। ও নিজেও না জড়িয়ে পারল না। ভীষণ আস্তে উত্তর দিল, আমার নাম ইন্দ্রাণী। তোমার নাম জোনাকি, তাই না? দেখেছো, আমার পরিচয়টাই দিইনি। হ্যাঁ, আমার নাম জোনাকি। অঙ্কিতার মতো আমি এ বাড়িরই আরেকটা মেয়ে। শুধু আমায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে এরা, এই যা। অবশ্য ওর মতো পড়াশোনাতে আমার মন ছিল না। এই, তোমার সাথে আমার অনেক কথা আছে ভাই, তোমার ঘরে নিয়ে চলো। এরা সব লোক ভালো না, এদের সামনে বলবো না। ইন্দ্রাণী জোনাকিকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। মিষ্টি জল দিয়ে বলল, এটুকু আগে খেয়ে নাও দেখি। নিঃসংকোচে একটা মিষ্টি মুখে পুরে দিয়ে এক চুমুক জল খেয়ে জোনাকি বলল, ওসব মিষ্টি ফিষ্টি পরে হবে ক্ষণ, আগে তোমার সাথে একটু গল্প করি। কি সুন্দর মুখটা গো তোমার। আহা, এই এই আমার কথা তুমি কার কাছে শুনলে গো, মামুনি? না, তবে বিপুলদা? হুম, তোমার কথা প্রথম বলেছিল অর্জুন, মানে তোমাদের বুবলা। হঠাৎ জোনাকির মুখ চোখ কেমন বদলে গেল। যে উচ্ছলতা এতক্ষণ ছিল নিমেষে গায়েব। খানিকক্ষণ চুপ করে থেকে বলল,
আমাদের বুবলা মানে? বুবলা আমার কেউ নয়। না, আমি আসলে সেরকমভাবে কোনোভাবেই বলবে না। ওকে আমার এক্কেবারে সহ্য হয় না। তোমাদের কুটুম, তোমরা তো আর ফেলতে পারবে না। মাথায় করে রাখো, কিন্তু আমায় বলবে না। কেন সহ্য হয় না কেন? সে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে, থাক বরং। আমি তো শুনেছি তার সাথে তোমার নাকি... বাজে কথা, ভীষণ বাজে কথা। কখনো কিচ্ছু ছিল না। আমার তো বিপুলদাকে... থামলে কেন? বলো। কি আর বলি? যাকে বলার কথা ছিল তাকেই কোনোদিন বলতে পারলাম না। যাকে, আমিও ভালো আছি, আর বিপুলদাও তোমার মতো চাঁদের কণা পেয়েছে। ঘর আলো হয়ে গেছে। আবার কি? কিন্তু অর্জুনের উপর তোমার এত রাগ কেন? ও জানতো আমি বিপুলদাকে পছন্দ করি, তাও একদিন বলেছিল আমায় নাকি ওর ভালো লাগে। সে তো লাগতেই পারে, তাতে রাগের কি আছে? জানি না ও ঠিক কি করেছিল, বলতে পারবো না। কিন্তু ওই সময়টা থেকেই বিপুলদা আমায় পাত্তা দিত না, এড়িয়ে এড়িয়ে যেত। খারাপ লেগেছিল খুব, জানো। কতদিন লুকিয়ে লুকিয়ে কেঁদেছি তার ইয়ত্তা নেই। অবশ্য আমি যেটুকু স্নেহ আদর সব এ বাড়িতেই পেয়েছি। আমার বাপের বাড়িতে আলাদা করে কান্না লুকোতে হতো না। বুক চাপড়ে কাঁদলেও কেউ দেখতে পাবে না। ইন্দ্রাণী অবাক হয়ে দেখছিল, কি প্রাণবন্ত মেয়ে। মুখে যেন কথার খই ফুটছে। আরও আশ্চর্যের, নিজের জীবনের কষ্টটুকু বলতে গিয়ে যে বাক্য শুরু করছে, তাও শেষমেশ গিয়ে দাঁড়াচ্ছে হাসি তামাশায়। জীবন নিয়ে ব্যঙ্গ যারা করতে পারে তারাই বোধহয় সব থেকে ভালো থাকে। এই সমস্ত হিসেব নিকেশের সাথে আরও একটা বিষয় স্পষ্ট হয়ে গেছিল। বিপুল না জানুক, জোনাকি না জানুক, এই মুহূর্তে ইন্দ্রাণী জানে অর্জুন ঠিক কী ঝঞ্ঝাট পাকিয়েছিল। খুব সহজ সমীকরণ। বিপুল এখনো পর্যন্ত জানে জোনাকি আর অর্জুনের সম্পর্ক ছিল, অথচ সে সম্পর্কের কথা জোনাকি স্বীকার করেনি। বরং নির্দ্বিধায় জানিয়েছে বিপুলদার প্রতি একটা ভালো লাগা ছিল, যা কখনো বলে ওঠা হয়নি। অর্জুনের মিথ্যেটুকু এখানে জলের মতো পরিষ্কার। আজ যেন প্রথমবারের জন্য অর্জুনকে অসহ্য মনে হলো। মনে হলো হোক ম্যাজিশিয়ান, থাক শব্দের কায়দাবাজি। মানুষ হিসেবে তো সেই নিম্নমানের। মনে হলো সেদিন অর্জুন ওকে ছেড়ে গেছিল বলেই ইন্দ্রাণী আরও বড় একটা ভ্রান্তি থেকে বেঁচে গেছে। কোনো সুস্থ মানুষ কি আদৌ এতটা খলচরিত্রের হতে পারে? কিংবা যার শিরায় শিরায় সুন্দরকে তছনছ করে দেওয়ার প্রবৃত্তি, তাকে কি আদৌ সুস্থ মানুষ বলা যায়? দেবকান্তবাবু এবং প্রণববাবুর ভরসায় থাকলে বোধহয় কারা কাদের বাড়ি প্রথম যাবে সে তর্ক তখনও চলত। কিন্তু সে সন্ধেতেই যেহেতু সুপ্রিয়া দেবীর হস্তক্ষেপে একটা সিদ্ধান্তে আসা গেছিল, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি একদিন ঋতমরা সপরিবারে গিয়ে পৌঁছল অঙ্কিতাদের বাড়ি। গ্রীষ্মের বিকেল, আলো মুড়তে তখনও ঢের দেরি। একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো অঙ্কিতাদের চৌকাঠে। ভেতরে বিস্তর আয়োজন। হবু জামাইয়ের আপ্যায়নে ত্রুটি থাকলে চলবে কেন? তাছাড়া জয়িতা দেবী মেয়ের মুখে অপরপক্ষের খাতির যত্নের খুঁটিনাটি শুনে আরও বেশ খানিকটা চাপের মধ্যেই পড়ে গেছিলেন। পরিবারের বড়দের তত্ত্বাবধানে বিয়ের সমস্ত নিয়ম কানুন, সময় ইত্যাদি নিয়ে যখন বিস্তর আলোচনা চলছিল, ছোট মাই রিতমকে বলল, তোর তো শুধু বিয়ের সময়টা শীতকাল ছাড়া আর দাবি দেওয়া নেই। তুই বরং অঙ্কিতার সাথে বাড়িটা ঘুরে দেখ, যা তো, এখানে আর থাকতে হবে না, যা। অঙ্কিতা ছোট মার দিকে তাকিয়ে একবার মুচকি হাসল। এই জন্য খুব অল্প সময়ে ছোট মাকে এত ভালো লেগে গেছে। আসলে এই মুহূর্তে নিজেকে ভীষণ ছেলে মানুষ লাগছে অঙ্কিতার। ইচ্ছে করছে রিতমকে গোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। রিতম, রিতম, এই দেখো, এই যে দেওয়ালের নিচে মসৃণ জায়গাটা, এখানে খড়ি পেন্সিল দিয়ে লিখতাম, দিদিমণি সাজতাম। জানো, আমার একটা নাম ডাকার খাতা ছিল। তখনও আমি জানি না নাম ঠিক কেমন কেমন হতে পারে। অদ্ভুত সব নাম, অদ্ভুত সব পদবি। কখনো খুঁজে পেলে তোমায় দেখাবো খাতাটা। এই দেখো রিতম, আমার ব্যাডমিন্টন র্যাকেট। টানা 3 শীত বায়না করার পর বড় জেঠু কিনে দিয়েছিল।
যেদিন এটা নিয়ে মাঠে গেছিলাম নিজেকে খুব বড়লোক মনে হচ্ছিল জানো। আচ্ছা তুমি বলো, ওটা তখন পড়েই থাকে, 3টে শীত আগে কিনে দিলে খুব কি ক্ষতি হতো? এই এই ছাদে যাবে? চলো চলো ছাদে চলো, ছাদে চলো, আলো তো আছে এখনো। ছাদ থেকে দেখবে চারপাশটা কি শান্ত সবুজ। আহা চলো চলো। রিতম অঙ্কিতার কথাগুলো এক মনেই শুনল, তবে কথাগুলো যেন মনের মধ্যে কোথাও গিয়ে পৌঁছে আবার হারিয়ে যাচ্ছে। আসলে রিতম বেশ অনেকগুলো বছর পর ইন্দ্রাণীর দেখা পেয়েছে। ওর সেই হারিয়ে যাওয়া ইন্দ্রাণীর চোখে চোখ পড়ে এক পলকের জন্য, আর তাতেই যেন স্থান কাল পাত্র নড়ে চড়ে বসেছে। মনের মধ্যে অস্থির সব যাতায়াত। এক্ষুনি ইচ্ছে করছে দেবজিৎ বাবুর সামনে গিয়ে টেবিল চাপড়ে বলতে, ইন্দ্রাণী যদি সুধার চরিত্র করে তাহলে আমি অমল হব, আমি আমি আর কেউ নয়। কিংবা ব্যাঙ্গালোরের অফিসে ফোন করে বলতে ইচ্ছে করছে, আগে আমি আমার প্রেমিকার সাথে 1 সপ্তাহ ঘুরে টুরে নিই কলকাতায়, তারপর নতুন চাকরি শুরু করব। কোথাও গিয়ে ভীষণ ইচ্ছে করছে একবার, অন্তত পক্ষে একবারের জন্য জড়িয়ে ধরতে। রিতম জানে আজ এ কথা ভাবাও উচিত নয়, কিন্তু মন কি আর ভাবার ক্ষেত্রে উচিত অনুচিতের তোয়াক্কা করে? সে যে এমনি উন্মাদ। এই মুহূর্তে সে কয়েক বছর পিছিয়ে যেতে চায়, তো পরক্ষণেই ইচ্ছে করে কয়েক মাস এগিয়ে যেতে। অঙ্কিতাদের ছাদটা বেশ বড়, আড়াআড়ি দড়ি টাঙানো, তাতে অনেকগুলো কাপড় মেলা আছে। যদিও রোদ পড়ে গেছে, তবুও ব্যস্ততায় তোলা হয়নি। আকাশে মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি এলে সব শুকনো কাপড়গুলো ভিজে যাবে। এ নির্ঘাত ইন্দ্রাণীর কাজ। উফ, মেয়েটা থিয়েটার করতে পারত তো মন দিয়ে। খামোখা কেন যে সংসারে প্রাণপাত করছে, এসব ভাবতে ভাবতেই রিতম দেখল আকাশ আরো কালো করে এসেছে। দূরের লম্বাটে গাছগুলো মাটি ছুঁয়ে এসে উঠে দাঁড়াচ্ছে ফের। ধুলো এসে গেঁথে যাচ্ছে চোখে। ঝড় উঠেছে। অঙ্কিতা রিতমের দিকে ফিরে বলল, আমার ঘরের জানলা খোলা আছে, তুমি আস্তে আস্তে নামো। কথাটা শেষ হওয়ার আগেই দৌড়ে সিঁড়ির কয়েক ধাপ নেমে গেছে। রিতমও নামার প্রস্তুতিই নিচ্ছিল। হঠাৎ যেন কয়েক ফোঁটা জল এসে লাগলো গায়ে। কি মনে হলো রিতমের, কাপড়গুলো নিজেই তুলতে শুরু করল। আর ঠিক তক্ষুনি আরেকটা দ্রুত পা তার নুপুরের শব্দে জানান দিয়ে ওপরে উঠে এলো। ইন্দ্রাণী। বিপরীতে আটপৌরের শাড়ির স্তূপ বুকের কাছে জড়ো করে অপ্রস্তুত রিতম। আকাশ প্রায় অন্ধকার। ঝড়ের মধ্যে ধুলো বালি শুকনো পাতা উড়ে আসছে, যেন মনের ঝড়টুকুর প্রতিবিম্ব পড়েছে আকাশে। দুজনেই ভেবেছিল মুখোমুখি হলে অনেক কথা বলবে, দুজনেই ভেবেছিল খুব করে শুনিয়ে দেবে, পরে ভেবেছিল ক্ষমা চেয়ে মিটিয়ে নেবে। অথচ আজ মুখোমুখি হওয়ার পর বেশ খানিকক্ষণ কেটে গেছে, কারো মুখ দিয়ে একটা শব্দও বেরোয়নি। চোখের পাতা স্থির। অবশ্য চোখের কিনারে জল জমে আছে দুজনেরই। একটু অসাবধান হলেই নিশ্চিত কেঁদে ফেলবে। রিতম কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শব্দগুলো বুক থেকে ঠোঁট অবধি এগিয়ে এলো না। অনেকগুলো বছরের অব্যবহৃত পথ, এক পাহাড় অভিমান, এত সহজে কি ডিঙোনো যায়? কে প্রথম নীরবতা ভাঙবে? প্রথম বাক্যে কতটা মোক্ষম শব্দ প্রয়োগে বলা যায়, তোমায় আমি সত্যিই ভালোবাসতাম, বোধহয় বাসিও। এমন কিছুই ভাবছে কি? কে জানে। ইন্দ্রাণী নীরবতা ভাঙল। বাড়ির বউ হিসেবে একটা দায় বর্তায়। কপালের সামনে ঝুঁকে আসা চুলে জমে থাকা শিশিরের মতো বর্ষাবিন্দু।
কানের পাশে সেটুকু সাজিয়ে এনে বলল, কাপড়গুলো আমাকে দে। সম্মোহিতের মতো হাত ভর্তি কাপড় এগিয়ে দিল ইন্দ্রাণীর দিকে। তারপর একবারের জন্য মাথা নামালো রিতম, আর সঙ্গে সঙ্গে এক ছটকায় মাথা তুলে দ্রুততার সাথে ইন্দ্রাণীর উদ্দেশ্যে বলল, ভালো থাক ইন্দ্রাণী, ভালো তোকে থাকতেই হবে। নেমে যাচ্ছিল। ঘাড় ঘুরিয়ে তাকালো রিতমের দিকে ইন্দ্রাণী। সামান্য আলো, কোত্থেকে আসছে কে জানে, তাতেই জলজল করছিল ইন্দ্রাণীর চোখ জোড়া। তুই কেন চাস আমি ভালো থাকি? তুই খারাপ থাকলে আমার খুব ভালো লাগবে বুঝি? লাগবে না? আমি তোর সঙ্গে যা করেছি আমার তো খারাপ থাকাই উচিত। কিন্তু তুই যে আমার ছিলিস এককালে, আমার কাছের, আমার নিজের, ভালোবাসতাম। এখনো যে বাসি না এ কথা বলতে পারবো না। বলিস না এসব প্লিজ রিতম। বেশি কিছু বলবো না রে, শুধু এটুকুই, যে জীবন বেছে নিয়েছিস ভালো থাক। আমি জানি তুই চাইলেই পারবি। চাইলেই কি ভালো থাকা যায় রে? যায়। তুই যখন তাড়িয়ে দিলি আমিও ভেবেছিলাম আর কখনো ভালো থাকা হবে না। নিজেকে গুটিয়ে রেখেছিলাম, ভালো থাকার চেষ্টাটুকুও করিনি। কিন্তু তারপর যখন চেষ্টা করলুম দেখলুম, ওমা, ভালো থাকা খুব একটা কঠিন ব্যাপার নয় রে। বেশ, চেষ্টা করব আমিও। কিন্তু তুই আমাকে তুই তোকারি করছিস কেন? তো আপনি করে বলবো নাকি? প্রয়োজনে বলবি। তোর বউয়ের বৌদিদি হই রে, সম্মানে তো বড়ই হলাম। এবার তো বিজয়ে প্রণামও করতে হবে, তাই না? সে পরে ভাবা যাবে ক্ষণ। নিচে চ, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চ। আচ্ছা রিতম, তুই আমায় ক্ষমা করতে পারবি কোনোদিন? যতদিন তোর ওপর রাগ কিংবা অভিমান করেছিলাম, নিজেরই বুকের কাছটা ভার ভার লাগতো জানিস। তারপর একদিন সব মেনে নিলাম, মনকে বোঝালাম ভুল তো সবার হয়। আমারও হয়েছিল, তোরও হয়েছিল। কি হবে অন্যের ভুলগুলোকে টুকে রেখে? নিজের ভুল যে যার মতো শুধরে নিলেই হলো। বাবা, এত কায়দা করে কথা বলতে কবে শিখলি? আসলে তুই চলে গিয়ে আমাকে একা যেমন করে দিয়েছিলি, একা বাঁচতেও শিখিয়ে দিয়েছিলি। নিজেকেই কেটে ছিঁড়ে এটুকু কথা বলা শিখেছি। ভিজে যাচ্ছিস, নেমে আয়। খানিক শান্ত হয়েছে ঝড়, ফের উঠে আসছিল অঙ্কিতা। একান্তে রিতম আর ইন্দ্রাণী কথা বলছে দেখে নেমে গেছে কয়েক ধাপ। বলতে গেলে পাহারাই দিচ্ছিল ওদের। ইন্দ্রাণীর সাথে রিতমের এইটুকু কথা হওয়া দরকার ছিল। কথার ওম ছড়িয়ে পড়লে মধ্যেকার বরফ গলে যায়, সহজ হয়ে যায় সম্পর্কগুলো। আর বাকি থাকা হিসেব নিকেশ সেরে ফেলার জন্য মাঝে মধ্যে কয়েক মুহূর্তের কথা খুব জরুরি হয়ে ওঠে জীবনে। এই সমস্ত কিছুর পর ভীষণ ভারমুক্ত লাগছিল ইন্দ্রাণীর। মনে হচ্ছিল দুনিয়ায় যা যা ধার বাকি ছিল সিংহভাগই মিটেছে। বিপুলের বুকে আছড়ে পড়ে আদরের আলপনা কাটতে কাটতে বলল, এই আমায় আমায় ঘুরতে নিয়ে যাবে? বিপুল প্রত্যুত্তরে বলল, নিয়ে যেতে পারি, একটা শর্তে। বাবা, তুমি আবার শর্ত দিচ্ছ কবে থেকে? ধরো আজ থেকেই। আচ্ছা বলো কি শর্ত? তুমি ফের থিয়েটার করবে ইন্দ্রাণী। থিয়েটার? ও জীবন ছেড়ে এসেছি, আর যাব না। তোমার তো শখ ছিল, থিয়েটারেই তো তোমার সুখ ছিল। কিন্তু অসুখটাও যে ওখান থেকেই এসেছিল। আমি জানি আমার কোনো ভুল সিদ্ধান্তের নেপথ্যেই থিয়েটার নেই, কিন্তু কিন্তু কি? ভয় ধরে গেছে, ও আমার দ্বারা হবে না। কিন্তু কিছু একটা করো, যা ইচ্ছে। বাড়িতে বসে থাকা চলবে না।
অমনভাবে সংসার করলে তুমি পাগল হয়ে যাবে। আমি কি ভাবছি জানো? কি ভাবছো শুনি? আমি তো পড়াশোনায় খুব একটা খারাপ নই। ধরো যদি টিউশনি পড়াতে শুরু করি, কেউ আসবে না আমার কাছে পড়তে? কেন আসবে না? আলবাত আসবে, এ তো দারুণ প্রস্তাব। তবে তাই করি, বুঝলে? অনেক বাচ্চা আসবে, তাদের যত্ন করে পড়াবো, মন ভালো থাকবে। এই তো কি সুন্দর শর্ত মেনে নিলে। তাহলে তো ঘুরতে নিয়ে যেতেই হয়। কোথায় যাবে বলো? পুরী চলো। টিকিট কেটে এনেছিলে সেবার, জেদ করে গেলাম না। সে তো তোমার পাহাড় ভালো লাগে, সমুদ্র অত ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু তোমার তো পুরী গেলে খারাপ লাগতো না। তার চেয়ে বরং চলো আমরা ভাইজ্যাগ যাই। শুনেছি ওখানে পাহাড়ও আছে, সমুদ্রও আছে, 2 in 1 কম্বিনেশন। কেমন হবে বলো? মাঝে মাঝে ভাবি, বুঝলে, তুমি কি ইচ্ছে করে গোবেচারা সেজে থাকো? কেন 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 এমন বলছো কেন? ঘটে বুদ্ধি তো তোমার মোটেই কম নেই। তাই এই জানো, এই প্রথম কেউ আমায় বুদ্ধিমান বলল। গর্বে না মনটা ভরে যাচ্ছে। থাক, অনেক হয়েছে। আজ অফিসে কবার চা খেয়েছো শুনি? এই রে, গুনতে হবে। ঢোকার সময় একবার, মাঝে 1, 2, 3, ফেরার পথে মোট 5 বার। সকালে একবার আর সন্ধে একবার, সব মিলে 7 বার, তাই তো? মানে যোগ করলে তো তাই দাঁড়াচ্ছে। না, যোগ করে তাই দাঁড়ালে চলবে না। দিনে 2 কাপ চা, পেটের তো 12টা বেজে যাবে এমন করলে। কথাটা মন্দ বলনি। তাহলে সকালে বাড়িতে চা যেমন খাচ্ছি খাবো, আর ফেরার পথে ট্রেনে খেয়ে নেব। আসলে আসলে কি, পণ্ডিতদা চা নিয়ে এলে না, না বলতে কেমন লাগে। পণ্ডিতদাকে বলো বউ বারণ করেছে, তাহলেই আর দেবে না। এ কি বলা যায়? কেন বলা যায় না কেন? ঠিক আছে, আমি খাবো না বললুম তো অতবার চা, কিন্তু কিছু একটা যদি তার বদলে। কিসের বদলে? এই যেমন ধরো নাকের বদলে নড়ুন জাতীয়, যদি মানে চায়ের বদলে চুমু, মানে যদি নিজের বউয়ের থেকেই তো চাইছো, এমন কিন্তু কিন্তু করার কি আছে? ও হ্যাঁ, তাও ঠিক। ইন্দ্রাণীকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়ার মুহূর্তে বিপুলের মনে হলো এই আসল পাওয়া। সহজ মসৃণভাবে কোনো কিছু পেলে তাকে শুধুই ধরা হয়, চাপটে ধরা হয় না। এ যেন জীবনের অনেকগুলো বিশ্বকাপ পেরিয়ে সচিন নামছে 2011-এ, কিংবা 7 বার পড়ে গিয়েও জাল বুনবার চেষ্টা করছে সেই মাকড়সাটা, আর শেষমেশ জিতেও যাচ্ছে। বেশ অনেক আঘাতের পর এই কাছে টেনে নেওয়া যেন আরও তৃপ্তির। অন্যদিকে ইন্দ্রাণীরও বিপুল সম্পর্কে বিরূপ যাবতীয় ধারণা বদলেছে। সকালবেলা জলদি ভাত মেখে গোগ্রাসী মুখে পুড়ে অফিস বেরিয়ে যাওয়া ছেলেটার যে একটা শান্ত স্থির মন আছে, ইন্দ্রাণী জানে। স্পর্শ এখনো গতি সম্পর্কে সচেতন নয়, তবে আনকোড়া ছেলেটিকে পথ চিনিয়ে দেয় ইন্দ্রাণী। শিখে নেওয়ার তাগিদ বিপুলের আছে, নেই বলতে ধারণা। কিভাবে শরীরের ভাষা বুঝে নিতে হয় তাও শিখে যাবে বিপুল একদিন, এ ব্যাপারে ইন্দ্রাণী নিশ্চিত। শরীর জুড়ে কিশোরের দাপাদাপি থেমে জন্ম নেবে যুবকের হাঁটাচলা। বিপুল তো এক্ষেত্রে একটা মাটির তাল, মনের মতো গড়ে পিটে নিতে পারবে। তাছাড়া ইন্দ্রাণী কেন যে এ নিয়ে দীর্ঘদিন অসন্তোষে ছিল ভাবলেও নিজেরই খারাপ লাগে। তার চেয়ে বরং ওদের মধ্যেকার কথা সাঁকোটা মজবুত করলেই এটুকু অনায়াসেই একে অপরকে বলা যেত। অবশ্য এই সুখের মুহূর্তে পুরনো আক্ষেপের কথা ভেবে কি লাভ? এই যে পথে জীবন চলতে শুরু করলো সে পথে টিকে থাকলেই চলবে। ইন্দ্রাণীর চুলে হাত বোলাতে বোলাতে বিপুল জিজ্ঞেস করল, সবই তো হলো, কিন্তু তুমি মায়ের কাছে যাওয়ার কথা একবারও বললে না যে? অভিমানের সুরে ইন্দ্রাণী বলল, ঠাম্মি বেঁচে থাকলে সব অভিমান ভেঙে চুরে ছুটে যেতাম, কিন্তু মায়ের কাছে কিংবা বাবার কাছে আমার ইচ্ছে করে না যেতে। ওরা আমায় বিদায় করে বেঁচেছে।
আর সত্যি বলতে আমিও ওখান থেকে পালিয়ে এসে বেঁচেছি। তবু যতই হোক, মা হয়, তোমার সব শর্ত মেনেছি, সব কথা শুনেছি। তুমিও আমার সব কথা শুনেছ, কিন্তু এ নিয়ে প্লিজ জোর করো না। সব ক্ষত সারিয়ে তুলতেই হবে এমন কোনো কথা আছে কি? সব ক্ষত কি সারানো যায়? মাঝে মধ্যে ওই ক্ষতর জায়গাটুকু বাদ দিতে হয়। এও ধরে নাও ওরকমই। পরদিন অফিসে যাওয়ার সময় বিপুলের আলাদাই মেজাজ। বাইরে কাঠ ফাটা রোদ্দুর, তবু যেন তা ছুঁতে পারছে না ওকে। মনের মধ্যে ফুরফুরে হাওয়ার সাম্রাজ্য। আর হবে নাই বা কেন? অফিস বেরোবার আগে যখন খেতে বসেছিল, সারাটাক্ষণ পাশে দাঁড়িয়েছিল ইন্দ্রাণী। মধ্যিখানে দুবার জিজ্ঞেস করেছে, ভাত নেবে আর একটু? দুবারই একটু একটু করে ভাত নিয়েছে বিপুল। খাওয়াটা তাই একটু বেশি হয়ে গেছে আজ। তা হোক গে। ইন্দ্রাণী যদি আবার জানতে চায় ও ভাত নেবে কিনা, আবার ঘাড় নাড়বে বিপুল। উফ, এসব সৌভাগ্য এই সবেমাত্র এসেছে জীবনে, না বলতে আছে নাকি? ট্রেনের কামরায় উঠে নিজে থেকেই মশকরা করতে শুরু করে দিল। বাকিরা তাজ্জব বিপুলের এমন মেজাজ দেখে। যে বিপুলের পেছনে লাগে প্রায় সব্বাই, সে কিনা আজ কল্যাণদাকে হ্যাটা করে বলছে, আচ্ছা কল্যাণদা, চিঠিতে তোমায় কি লেখে? কল্যাণী ও কল্যাণ, ব্যাপারটা শুনতে কেমন খারাপ দেখায় না? এক দফা বাকিরা হেসে নেওয়ার পর তার সঙ্গেই জুড়ে দেয়, ভাগ্যিস আপনার পদবি কোলে নয়, তাহলে তো আরেক সমস্যা হতো, কল্যাণিয়া কল্যাণ কোলে। উফ, কি প্যাথেটিক ব্যাপার। আরেক দফা হাসি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। শুধু কল্যাণদা ম্লান মুখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো হে বিপুল? হাওয়া টাওয়া লাগেনি তো? অফিসে ঢোকার আগে পণ্ডিতদাকে জড়িয়ে ধরে বিপুল বলল, পণ্ডিতদা, আজ আমায় একটা কিং সাইজ সিগারেট দাও দেখি। তুমিও একটা কিং সাইজ সিগারেট ধরাও। পণ্ডিতদা খানিক অবাক হয়ে বলল, কি ব্যাপার, আজ হঠাৎ এত চনমনে লাগছে যে? একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে, কোনটা শুনবে? খারাপ খবরে চনমনে মন? আচ্ছা খারাপটাই আগে শুনি বরং। আমার বউ আমাকে এত ঘন ঘন চা খেতে বারণ করেছে, শুধু বাড়ি যাওয়ার সময় চা নিয়ে যাব। বটে, আর ভালো খবর ওই একই খবর। এটাই খারাপ খবর, এটাই ভালো খবর, বুঝলে? কিছুই বুঝলাম না বাপু। আরে সিগারেট ধরাও, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দাও, ঠিক বুঝবে। নিজের সিগারেটটা শেষ করে প্রায় নাচতে নাচতে অফিসে গিয়ে ঢুকলো বিপুল। চেয়ারে বসেই ঠিক করলো আজও কল্পতরু। অন্যদিন তবুও বাধ্য হয়ে কাউকে কাউকে ফেরাতে হয়, কিন্তু আজ ছুটি চাইতে আসা কাউকেইও ফেরাবে না, কাউকে না। সত্যি দুনিয়াটা কি অদ্ভুত। একজন ভালো থাকলে সেই ভালো থাকা বিকিরণের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে চারপাশে। ভালো থাকার মতো ছোঁয়াচে সুখ আর বোধহয় কিছু হয় না। যেটুকু বলা বাকি ছিল সবটুকুই তো প্রায় বলা হয়ে গেল। আসলে মানুষ জীবনের যে মুহূর্তে ভাবে এরপর থেকে সবকিছু ঠিকঠাক চলবে, তক্ষুনি কোনো না কোনো সমস্যা এসে জুড়ে বসে। তবু আপাতত ইন্দ্রাণী আর বিপুলের জীবন, ঋতম আর অঙ্কিতার জীবন বোধহয় এরপর নিজের স্রোতেই বইবে। অর্জুনের ঠিক কি হবে বলা মুশকিল। তবে অর্জুনের সাথে দ্বিতীয়বার যখন মুখোমুখি হয়েছিল ঋতম, তখনকার কথাবার্তায় খানিক আন্দাজ পাওয়া গেলেও যেতে পারে। যেদিনের কথা বলছি সেদিন অঙ্কিতা আর ঋতমের 4 হাত এক হবে। বরকে বসানো হয়েছে অঙ্কিতাদের বাড়ির ছাদের ঘরে। সঙ্গে আছে ঋতমের গুটি কয়েক বন্ধু আর অফিস কলিগ। ব্যাঙ্গালোর থেকে টিকিট কেটে শটান বিয়েতে এসেছে অর্ক, শুধু ঋতমের জন্যই। জিনিয়া অবশ্য আসতে পারেনি। বিয়ের মণ্ডপ পাশের মাঠে। খানিকক্ষণ পরেই সেখানে যাবে ঋতম। অঙ্কিতার সাথে নতুন জীবন শুরু করবে। সানাইয়ের শব্দে মেতে উঠেছে গোটা পাড়া। সবার চোখে মুখে আনন্দের ছটা। তবুও বিয়ের একটা চাপ তো মাথার মধ্যে থাকেই। মনের মধ্যে কোথায় বোধহয় একটা ভয়ও কাজ করে। সেই চাপ আর ভয় কাটাতেই
ছাদে গিয়ে দাঁড়িয়েছিল রিতম। আচমকা একটা প্রশ্ন ধেয়ে এলো ওর দিকে। সিগারেট খাবে? ঘুরে তাকালো রিতম। অর্জুন ঠোঁটে একটা সিগারেট ধরে আরেকটা বাড়িয়ে দিয়েছে রিতমের দিকে। রিতম হয়তো ফিরিয়েই দিত, কিন্তু কি মনে হলো সিগারেটটা নিয়ে ধরালো। তারপর মুচকি হেসে বলল, মনে পড়েছে এবার? কি মনে পড়ার কথা বলছো? সেই যে আমার এক বান্ধবী, গড়িয়া নাট্যগোষ্ঠী না নাট্যমঞ্চ, কতজন আসে যায়, মনে থাকে না তোমার? সেদিন আর কি বা বলতাম। গা ঢাকা দেওয়ার সুযোগ থাকলে কেই বা আত্মসমর্পণ করে বলো? তা বটে, কিন্তু এমন কিছু না করলেই নয় যাতে গা ঢাকা দেওয়া কিংবা আত্মসমর্পণের প্রসঙ্গটা আসে। হ্যাঁ, ভুল তো করেইছি, মেনে নিতে আজ আর দ্বিধা নেই। মেনে না নেওয়ার উপায় থাকলে আজকেও কি পালাতে না? পালাবার ইচ্ছে থাকলে আজ তোমায় সিগারেট খাওয়াতে আসতাম? আমি প্রশ্ন ছুটছি অনেকক্ষণ ধরে, তুমি বলো। বলার মতো বিশেষ কিছু নেই। আসলে হেরে যাওয়া মানুষরা না বললেও চলে, কিন্তু দায় তো একটা থেকেই যায়, তাই আর কি। অর্জুন, জীবনটা তো খেলা নয়। তুমি কেন এইভাবে দেখো জীবনকে? মানুষ তো ট্রফি নয় যে জিতে নিয়ে তুমি সাজিয়ে রাখবে। প্রতিটা মানুষের যত্ন লাগে, সময় লাগে। তুলে নিয়ে কোথাও একটা পুঁতে দিলেই যেমন গাছ বাঁচে না। উফ, এই দেখেছো, আবার আমিই বলছি, তুমি বলো। আমায় আমায় ক্ষমা করে দেবে রিতম? আলবাত, তুমি তো একদিন বিরাট অভিনেতা হবেই, সে গুণ তোমার আছে। সেদিন তো সব্বাইকে বলবো, এই অর্জুন মানে তোমাদের নায়ক আর কি, আমার আত্মীয়, ভীষণ নিকট আত্মীয়। কিন্তু কেমন আত্মীয়? তোমার বউয়ের দাদা, সেই অর্থে তো স্বাভাবিক। প্রাক্তনের দেওরকে ডাকার মতো সম্বোধন কি বাংলায় আছে? কথায় কিন্তু আমাকে টেক্কা দেওয়া সহজকম্য নয়। তবে তুমি তো আজ বলে বলে উইকেট নিচ্ছ, নাইস। আমি উন্নতি করেছি নাকি তুমি ছেড়ে খেলছো? আমি খেলাটাই ছেড়ে দিচ্ছি রিতম। একবার শেষ চেষ্টা করব, কোনো কিছু তছনছ না করে নিজের মতো বাঁচার। কি পারবো না? কেন পারবে না? আসলে এমন চেষ্টা আগে কখনো করিনি তো, ভাবলে কেমন অবাক লাগে, তাই না? তোমাকে তো চিনতামও না, অথচ তোমার সঙ্গে কি এক ভীষণ ছায়ার লড়াই বাঁধিয়ে দিয়েছিলাম। আমার তাতেও আপত্তি ছিল না যদি তুমি ইন্দ্রাণীকে সত্যিই চাইতে, কিন্তু তুমি তো চাওনি। আমার থেকে কেড়ে নেওয়াটুকুই হলো। লাভ কি হলো কারো? ক্ষতিই বাড়লো শুধু। মাঝখান দিয়ে কত সময় বয়ে গেল, আয়ুক্ষয় হলো। জানি জানি, এই মুহূর্তে বরং সব থাক। হাতের সিগারেট তো ফুরিয়ে এলো, প্রায় খাওয়াই হলো না। খানিকক্ষণ বাদেই বিয়ে হয়ে যাবে তোমার, এটুকু বলে যাওয়া বাকি ছিল, তাই বলতে এলুম। থাকবে না তুমি বিয়েতে? এই তো থাকলুম, এবার ফিরে যেতে হবে। ভালোবাসা থাকলো তোমাদের জন্য। ভালো থেকো, আমিও ভালো থাকবো। কিন্তু এই ট্রেনটা মিস করতে চাইছি না। মাঝখানে কেউ জানতে পারলে আটকে দেবে। আসি রিতম। ঝড়ের মতোই গায়েব হয়ে গেছিল অর্জুন। কোথায় গেছিল কে জানে। বোধহয় এসব চাকচিক্য পেরিয়ে ওর বাঘা যতীনের ঘরে গিয়ে বসেছিল। হয়তো পোলাও মাটন ছেড়ে রাতে নিজের জন্য বানিয়ে নিয়েছিল ভাত আর ডিম আলু মাখা। হয়তো বাকি জীবনটা একা একাই দিব্যি কাটিয়ে দেবে। অভিনয় করবে, নাম করবে, বদলেও যাবে হয়তো, কিন্তু মনের মধ্যে আফসোস তো থেকেই যাবে। আক্ষেপ কি আর এত সহজে যায়? এই এত কিছু ঝঞ্ঝাট না হলেও তো হতো যদি ইন্দ্রাণী শুধু থিয়েটারটুকুই মন দিয়ে করত, যদি অর্জুন রিতমকে হারানোর জন্য ব্যস্ত না হয়ে উঠত, যদি ইচ্ছে করে কারু বাসনার টিকিট কেটে ইন্দ্রাণীর জন্য অপেক্ষা না করত।
শুধু কি এটুকুই? যদি জোনাকির নামে মিথ্যে না বলতো বিপুলকে, যদি ফিরে আসার পরেও একটা ঝামেলা পাকানোর চেষ্টা না করত, কিন্তু এ তালিকা করতে বসলে তা কেবল দীর্ঘই হবে। অর্জুন যদি কিছুই না করত, তাহলে কি আর আলাদা করে ইন্দ্রাণী রিতমের গল্প বলতাম? নাকি সেই গল্প পেরিয়ে গিয়ে দুদিকে বাঁক নিত, যার একদিকে ইন্দ্রাণী বিপুল, অন্যদিকে রিতম অঙ্কিতা। আপাতত ধরে নেওয়া যাক যেখানে যে আছে সুখে শান্তিতেই আছে। দিনে দুবারের বেশি চা খাচ্ছে না বিপুল, সেটুকু পুষিয়ে নিচ্ছে চুমুতে। পাড়ার বাচ্চা কাচ্চাদের এক একজন করে বই খাতা নিয়ে আসছে ইন্দ্রাণীর কাছে। রিতম একটা বাইক কিনেছে, যাওয়ার পথে নামিয়ে দিয়ে যায় অঙ্কিতাকে। এরপর ওদের কি হলো আর জানতে চাইবেন না। ধরে নিন এদের গল্প ফুরলো, নোটে গাছটিও মুড়লো, কিন্তু আদৌ ফুরলো কি?